নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। দেশ বিদেশ বাংলার বাছাই করা খবর নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই নজর রাখবো বাংলার বাছাই করা খবরের দিকে। নবান্নের বৈঠক থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা দেয় না, অথচ বড় বড় ভাষণ দেয়। রাজ্যের প্রাপ্ত বকেয়া না দিয়ে বড় বড় কথা বলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বকেয়া 97,000 কোটি টাকা আগে শোধ করুন, আমাকে মাত্র 50,000 কোটি টাকা দেওয়া হয়েছে। বকেয়া পেলে পেট্রোপণ্যে ছাড় দিয়ে দেব। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী একতরফা বলেছেন, মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি। आपका पास हमारा 97,000 करोड़ रुपया अभी बाकी है। 97,000 কোটি টাকা আমরা আপনার কাছে পাবো। সেই টাকা আপনারা আমাদের দেন না। আমাকে 97,000 কোটি টাকার হাফ দিয়ে দিন। দেখুন, আমি 3,000 কোটি টাকা পরের দিন দিয়ে দিচ্ছি। আমার দিতে কোনো আপত্তি নেই। আমি চালাবো কোত্থেকে? আপনারা জানেন এরা যে কথা বলে সে কথা করে না। রাইট নাও Government of India is taxing 25% more compared to West Bengal government on petrol. শুনুন, ওরা ট্যাক্সের টাকা কত কালেকশন করে। আমরা বলেছিলাম 50-50 করো। सेंट्रल पार्क 50, स्टेट पार्क 50। सेंट्रल को दो 50% टैक्स का रेवेन्यू, स्टेट को मिलना चाहिए 50%, बट दे वर नॉट एग्रीड। ये तो हमको 75% तो उन्होंने तुल के ले जाता है, तो स्टेट कैसे चलेंगे? स्टेट कैसे चलेंगे? पूरा सब स्टेट का ऊपर दे दिया। अब বকটুই হাঁসখালির মতো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। বকটুই কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তোমাদের অনেক ভুল হয়েছে, তোমাদের ভুলের জন্যই সরকারের মুখ পুড়েছে। একইভাবে হাঁসখালি ধর্ষণ কাণ্ডের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর রানাঘাটের পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, হাঁসখালির ঘটনা কিভাবে ঘটল? তোমাদের গাফিলতির দায় সরকার কেন নেবে? পাশাপাশি মনিটরিং টিম গঠন করে দেওয়ার কথাও বললেন মুখ্যমন্ত্রী। হাঁসখালিতে ঘটনাটা ঘটলো কি করে? আর তোমরা খবর নাওনি কেন? আগে তোমাদের কোনো সোর্স নেই। তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যেই হোক। তো তোমাদের 3-4 দিন লেগে গেল কি করে? আর পার ফ্যামিলি বা কোনো ইনফরমেশন কেন দিল না? তোমরা বলছো পুলিশ যখন গেছে মুখ খুলছে না, একরকম স্টেটমেন্ট দিচ্ছে, সিবিআই যখন যাচ্ছে আর একরকম স্টেটমেন্ট দিচ্ছে। ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। 21শে মে থেকে শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। 21শে মে থেকে 31শে মে পর্যন্ত এই প্রকল্প। একই সঙ্গে ফের শুরু হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প। 5ই মে থেকে 20শে মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান প্রকল্প। আজ নবান্নে জরুরি বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 100 দিনের কাজে বিশেষ নজর দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমে 15 দিন গরমের ছুটি এগিয়ে এলো রাজ্যে। 2রা মে থেকে রাজ্যের গরমের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী। তাপপ্রবাহের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও গরমের ছুটি এগিয়ে আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আমাকে কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে, বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে, এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2রা মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2রা মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে, কিন্তু 2রা মে থেকে ছুটিটা ফেলে দাও। এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। দুটো কাজ হবে, কোভিডটাও এই সময়টা আসবে, সুতরাং উই ক্যান চেক অলসো দ্যাট। এবং সেখানে আমাদের যারা ভ্যাকসিনেশন চলবে, বাড়িতে বাড়িতে গিয়ে চলবে, ডোর টু ডোর, নো প্রবলেম। ফের কাঠগড়ায় নরেন্দ্রপুর থানা আদালতকে বিপথে পরিচালনার অভিযোগ। ডিজিপির কাছে রিপোর্ট তলব আদালতের। একই সঙ্গে পরিচারিকাকে অপহরণের চেষ্টা ও হুমকি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। পেশায় পরিচারিকা মধু সিং নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। ওই এলাকারই শশাঙ্ক রাজ সাহুর বাড়িতে কাজ করেন। অভিযোগ, গত 27 জানুয়ারি বিকেলে কাজ করে ফেরার সময় 3 ব্যক্তি তার পথ আটকায় শশাঙ্কবাবুর সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় বিচারপতির নির্দেশ, নরেন্দ্রপুর থানার মামলা নিয়ে সিআইডিকে হস্তান্তর
হস্তান্তর করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। নরেন্দ্রপুর থানার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। 7 জুনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ ডিজিপিকে। রাজ্যের 24টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা মেনে চলা হয়নি, তাই খারিজ করা হোক ওই উপাচার্যদের পদ। বুধবার এই আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তার অভিযোগ ছিল অনেক ক্ষেত্রেই উপাচার্য নিয়োগে তার পরামর্শ নেওয়া হয়নি। রাজ্যপাল বিরোধ এমন পর্যায়ে পৌঁছয় যে ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ আটকে দেন জগদীপ ধনকর। আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানান রাজ্যপাল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন আরএসএস প্রভাবিত অধ্যাপক সংগঠনের জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। জামিন পেলেন না রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের অভিযুক্তরা। বুধবার আদালতে তোলা হয় অভিযুক্তদের। 6 অভিযুক্তের জামিন মঞ্জুর করলেন না রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক। তাদের 14 দিনের ফের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। গত 21শে মার্চ রাতে বকটুই মোড়ে বোমা মেরে ও গুলি করে খুন করা হয় ভাদু শেখকে। ঘটনার তদন্তে নেমে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। শহর কলকাতাকে কেবল তারের জটমুক্ত করতে আরো কঠোর কলকাতা পুরসভা। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র কেবল তারের জঞ্জাল কার্যত মাকড়সার জালের মতো রয়েছে। কোথাও কোথাও কুণ্ডলি পাকিয়ে ছেঁড়া অংশ বিপজ্জনক হারে ঝুলছে, যার থেকে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। দৃশ্য দূষণও বটে। তাই বেশ কয়েক বছর আগে কেবল তারের জঞ্জাল সরাতে সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়। পরিবর্তে মাটির নিচ দিয়ে কেবল তার নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু কেবল সংস্থাগুলির উদাসীনতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। এ কারণে বাধ্য হয়ে কেবল সংস্থাগুলিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার করা নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে শহরের কেবল সংস্থাগুলি। তারা পুরসভার কাছে সময় চেয়েছে, কারণ প্রখর দাবদাহের জন্য অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছে। কাজ শেষ করতে তাই দেরি হচ্ছে। বুধবার কলকাতায় কিছুটা কমলো তাপমাত্রা, তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি, তাই অস্বস্তি জারি রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও দেখা মেলেনি বৃষ্টির, বরং লাগাতার বেড়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রার পারদ আরও বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে কমপক্ষে আরও 2 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখনই বৃষ্টির দেখা না মিললেও 29 এপ্রিলের পর থেকে আবহাওয়ার সামান্য বদল হবে। আগামী মাসের প্রথমে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে হবে বৃষ্টি, এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার গত নভেম্বরে জ্বালানির উপর কর কমিয়েছিল এবং রাজ্যগুলিকেও আবেদন করা হয়েছিল কর কমানোর কথা। বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় সরকারের কথা মেনে কর কমালেও কয়েকটি রাজ্যে করের হার কমানো হয়নি। এর ফলে সেই রাজ্যের বাসিন্দারা কোনো লাভ পাননি। রাজ্যবাসীদের সঙ্গে অন্যায় তো করা হয়েছেই, উপরন্তু অন্য রাজ্যগুলিও এর ফলে প্রভাবিত হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जैसे पेट्रोल डीजल की कीमतों का एक विषय हम सबके सामने है। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। पिछले नवंबर महीने में कम की थी। केंद्र सरकार ने राज्यों से भी आग्रह किया था कि वो अपने यहां टैक्स कम करे और ये बेनिफिट नागरिकों को ट्रांसफर करे। इसके बाद कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया।
দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিডের গ্রাফ। গত 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 3000 ছুঁই। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক আক্রান্ত 2927 জন। একদিকে করোনায় মৃত্যু হয়েছে 32 জনের, অন্যদিকে করোনা মুক্ত 2252 জন। সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে রাজধানী। শুধুমাত্র দিল্লিতেই একদিনে আক্রান্ত 1200 জন। সংক্রমণে উদ্বেগ বাড়ছে দক্ষিণী রাজ্য কেরালেও। উত্তরাখণ্ডেও বাড়ছে সংক্রমণ। মাস্ক না পরলে 500 টাকা জরিমানা ধার্য করেছে দেরাদুন জেলা প্রশাসন। সংক্রমণ বৃদ্ধিতে নতুন করে কঠোর কোভিড বিধি জারি করেছে বিভিন্ন রাজ্য। উত্তরাখণ্ডেও নতুন করে কোভিড বিধি লাগু করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক দেরাদুনে। মাস্ক না পরলে 500 টাকা জরিমানা ধার্য করেছে দেরাদুন জেলা প্রশাসন। মঙ্গলবারই কর্ণাটক ও ছত্তিশগড়েও কোভিড সংক্রমণ বাড়ায় মাস্ক বাধ্যতামূলক করেছে সে রাজ্যের সরকার। পাশাপাশি কোভিড সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে দিল্লি। সেই কারণে আগেই দিল্লিতেও মাস্ক ছাড়া বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা হবে বলেও জানিয়েছে দিল্লি প্রশাসন। মন্দির মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে লাউডস্পিকার। যোগী রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 4258টি ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে মাইক এবং লাউডস্পিকার। আগ্রা, মেরঠ, রায়বেরেলি সহ যোগী রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থান থেকে খুলে ফেলা হচ্ছে একের পর এক লাউডস্পিকার। মোট 28,186টি ধর্মীয় স্থানে লাউডস্পিকার লাগানো ছিল। সোমবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ কুমার অবস্তির জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে 30 এপ্রিলের মধ্যে এই সিদ্ধান্ত গোটা রাজ্য জুড়ে কার্যকরী করতে হবে। জানিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। সেই সিদ্ধান্ত কার্যকরী হওয়ার পরে পুলিশের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারের কাছে। নির্দেশ যোগী প্রশাসনের। তামিলনাড়ুতে মন্দিরে রথযাত্রার সময় বিপত্তি। রথ ওভারহেড তারে আটকে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 11 জনের। তামিলনাড়ুর থাঞ্জাভুর কালিমেদুরের ঘটনা। মৃতদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন। বুধবার সকালে মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানে শোভাযাত্রা চলছিল। মোড় থেকে বাঁক নেওয়ার সময় বিদ্যুতের হাই ট্রান্সমিশন তার রথে আটকে যায়। সেই সময় রথের মাথায় থাকা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিরুচিরাপল্লীর পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে। শোভাযাত্রার সময় কেন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি রথের উচ্চতাও অন্য বছর থেকে বাড়ানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। বিধানসভা ভোটের আগে হিমাচল প্রদেশের কংগ্রেসে বড়সড় রদবদল। কংগ্রেসের নয়া সভাপতি হলেন প্রতিভা বীরভদ্র সিং। সংগঠনকে পুনর্গঠন করতে প্রয়াত বীরভদ্র সিং এর স্ত্রীকে দায়িত্ব দিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। 4 বারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রীকে কংগ্রেস আইনসভা দলের নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক হর্ষবর্ধন চৌহানকে ডেপুটি সিএলপি নেতা করা হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুকুকে রাজ্য প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। নির্বাচনী প্রার্থী বাছাইয়ের মূল দায়িত্বে থাকবেন তিনি। রাজ্যসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা আনন্দ শর্মাকে স্টিয়ারিং কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও ওই কমিটিতে থাকবেন পাঞ্জাবের দায়িত্বে থাকা বিধায়ক আশা কুমারী, ধনীরাম শান্ডিল এবং প্রাক্তন রাজ্য সভাপতি কুলদীপ রাঠোর। চলতি বছরের শেষের দিকেই হিমাচলে বিধানসভা ভোট। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর শীর্ষ নেতৃত্ব। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগাদ শহরে পরপর বিস্ফোরণে ঘুম ভাঙল স্থানীয় বাসিন্দাদের। ইউক্রেন সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে ওই শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের গভর্নর গ্লাদকভ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বুধবার ভোররাতে 3:45 নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরপর 3টে বিস্ফোরণ হয়েছে সেখানে। গ্রামীণ বস্তি এলাকায় একটি গোলাবারুদের গুদামে আগুন জ্বলছিল। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চলতি মাসে বেলগারদ শহরে জ্বালানি মজুদ এক গুদামে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনা। ইউক্রেনীয় বাহিনী স্থানীয় গ্রামগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল বলে অভিযোগ মস্কোর। ভেঙে ফেলা হলো রাশিয়া ইউক্রেনের বন্ধুত্বের নিদর্শন। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাজধানী কিভে দাঁড়িয়েছিল এক বিশাল ভাস্কর্য। কিন্তু গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে রাশিয়া যে নৃশংসতা চালিয়েছে তাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আর ভালো নেই। তাই ভাস্কর্য ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই স্মৃতিসৌধটি আগেই সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মেয়র ভিটারি ক্লিটস্কো। মেয়র ভিটারি ক্লিটস্কোর দাবি, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে রাশিয়ান আগ্রাসনের জেরে। ইউক্রেনীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত।
প্রশ্নের মুখে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। তাই রাশিয়ার সঙ্গে কোনো বন্ধুত্বের নিদর্শন ইউক্রেনের মাটিতে রাখার কোনো অর্থই নেই। ভাস্কর্যটি ভেঙে দেওয়ার সাক্ষী ছিলেন বহু ইউক্রেনীয় নাগরিক। মূর্তিটি ভাঙার পর সকলে উল্লাসে মেতে ওঠেন। অন্যদিকে ইউক্রেন জুড়ে পড়ে রয়েছে রুশ যুদ্ধবিমান। এখনও কিভ দখল করতে পারেনি রাশিয়া। বর্তমানে ডনবাস এলাকাকে টার্গেট করেছে রাশিয়া। মারিউপোলে পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানিয়েছেন, মারিউপোলে পরিস্থিতির জন্য দায়ী কিভ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর মারিউপোল নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। অবরুদ্ধ এই শহরে আর অভিযান চালাচ্ছে না রুশ পদাতিক বাহিনী, দাবি পুতিনের। এদিকে যুদ্ধ থামানো নিয়েও মন্তব্য করেছেন পুতিন। পুতিনের মতে এখনও মুখোমুখি ইউক্রেনের সঙ্গে টেবিলে বসে আলোচনার সময় আসেনি, বরং এখনও আলোচনা যে ভার্চুয়ালি চলবে তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই আলোচনা থেকে সমাধান সূত্র মিলবে বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন আলোচনা চালিয়ে যাওয়া নিয়ে রাষ্ট্রপুঞ্জের সচিবকে আশ্বাসও দিয়েছেন। তিনি আরও বলেছেন, শান্তি চুক্তি ব্যাহত হওয়ার নেপথ্যে ইউক্রেনই দায়ী, কারণ বুচা শহরের ঘটনায় ইউক্রেন কাঠগড়ায় তুলেছিল রাশিয়াকে। পুতিনের দাবি, বুচা শহরের ঘটনার নেপথ্যে রয়েছে পশ্চিমী শক্তিধর দেশগুলির উস্কানি। গুতেরেসকে পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ সেনা অভিযান নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত। পুতিন এই প্রসঙ্গে ব্রিটেনকে তুলে ধরা করেছেন। তার দাবি, ইউক্রেনকে উস্কানি দিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের প্ররোচনায় পা দিয়ে ইউক্রেন হামলা চালালে রাশিয়া ছেড়ে কথা বলবে না। একই সঙ্গে পশ্চিমাদের অস্ত্র সাহায্য নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এইভাবে ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে পারমাণবিক হামলার সম্ভাবনা তীব্র হচ্ছে, যদিও রাশিয়া পারমাণবিক হামলা চায় না বলেই দাবি পুতিনের। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আং সান সুচি। তাকে 5 বছরের কারাবাসের সাজা দিয়েছে জান্তা সরকার। ইয়াঙ্গুনের প্রধানমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে $6 লক্ষ এবং বহুমূল্যের সোনা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল সুচির বিরুদ্ধে। সেই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ফিও মিন থেইনকে একসময় সুচির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু গত বছর অক্টোবরে আদালতে এসে সুচির বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন ফিও মিন। যদিও শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে সুচি। শান্তিতে নোবেলজয়ী মায়ানমারের নেত্রী সুচির বিরুদ্ধে দুর্নীতির যে 11টি অভিযোগ এনেছে জান্তা সরকার, তার মধ্যে প্রথম মামলায় তার সাজার রায় এসেছে। এর আগে সোমবার এই মামলার রায়দান ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা স্থগিত করে দেয় মায়ানমার আদালত। এর আগে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়া এবং করোনা ভাইরাসের বিধিনিষেধের লঙ্ঘন করার অভিযোগে এক মামলায় গত ডিসেম্বর মাসে সুচির 4 বছরের কারাবাসের সাজা দিয়েছিল জান্তা সরকার, কিন্তু তারপরে শারীরিক অসুস্থতার কারণে সাজা 2 বছর কমিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া অবৈধভাবে ওয়াকি টকি আমদানি এবং ব্যবহার মামলায় জানুয়ারি মাসে তাকে 4 বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছিল। 2021 সালের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে 5 বছর মায়ানমারের নেতৃত্ব দিয়েছেন সুচি। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই চীনে নতুন আশঙ্কা, মানব শরীরে শনাক্ত হলো বার্ড ফ্লু। 4 বছরের একটি শিশুর শরীরে এই প্রথম H3N8 ফ্লু লক্ষ্য করা গেছে। যদিও সে দেশের ন্যাশনাল হেলথ কমিশন বলছে এই ফ্লুয়ের জেরে ব্যাপক সংক্রমণের ঝুঁকি নেই, তবে আশঙ্কা থেকেই যাচ্ছে। জানা গিয়েছে 4 বছরের শিশুটির প্রাথমিক উপসর্গ লক্ষ্য করা যায় চলতি মাসের প্রথম দিকে। গত 5 এপ্রিল তার জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে। এরপর থেকেই ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত 24 এপ্রিল চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে হেনান প্রদেশে পরীক্ষার জন্য পাঠায়। এই পরীক্ষাতেই শিশুর শরীরে H3N8 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায়। চীনের ন্যাশনাল হেলথ কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, যদিও শিশুর শরীরে আসা ব্যক্তিদের পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। চীনের রাজধানী বেজিং এর 2 কোটি 20 লক্ষ বাসিন্দার মধ্যে দৈনিক করোনা সংক্রমণ প্রায় 36। সংক্রমণের গ্রাফ সেখানে অন্যান্য প্রদেশের থেকে কম থাকলেও প্রবল আশঙ্কা করা হচ্ছে সাংহাইয়ের মতো পরিস্থিতি হতে বেশি দিন সময় লাগবে না। আর প্রশাসনের এই গণ কোভিড পরীক্ষার সিদ্ধান্তের পর থেকে তো রাজধানীর নাগরিকদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন সুপারমার্কেট, মল বা অন্য কোনো দোকানে ভিড় জমাচ্ছেন তারা। কারণ একটাই, আগামী কয়েকদিনের জন্য রেশন সামগ্রী মজুত করে রাখা। যদি লকডাউন ঘোষণা হয় তাহলে কি হবে? ইতিমধ্যে সাংহাই এবং চীনের অন্যান্য কয়েকটি জায়গায় লকডাউন জারি হয়েছে। মাসখানেক ধরে চলা চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ের টানা লকডাউনের জেরে নাজেহাল সেখানকার মানুষ। ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে সেখানকার 2.5 কোটি মানুষের মধ্যে। এমনকি পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডা, হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ। বেজিং প্রশাসন দেরি না করে শহর জুড়ে গণপরীক্ষা করাতে শুরু করে দিয়েছে। বেজিংয়ে এখনও করোনার গ্রাফ নিম্নমুখী, যদিও আশঙ্কা থেকেই যাচ্ছে, বলছেন বেজিংবাসী। পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল ইন্দোনেশিয়া। আজ থেকে বিশ্ববাজারে তেল রফতানি বন্ধ করে দিচ্ছে ইন্দোনেশিয়া। এর জেরে বিশ্ববাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হবে। একইভাবে ভারতেও ভোজ্য তেলের দাম বাড়ায় মধ্যবিত্তদের ওপর চাপ বাড়বে বলেই আশঙ্কা। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ। সেই দেশেই বর্তমানে আভ্যন্তরীণ ঘাটতি রয়েছে।
পরিস্থিতি সামাল দিতেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অন্যদিকে ইন্দোনেশিয়ার পাম তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ ভারত ও চীন। রান্না থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাবার সহ একাধিক কাজে ব্যবহৃত হয় এই তেল। ইন্দোনেশিয়া থেকে পাম তেল সরবরাহ বন্ধ হওয়ার ফলে ভারতে প্রায় 40 লক্ষ টন তেলের ঘাটতি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।